এই কাহিনী হলো 1956 সালের। ভীমপুর গ্রামে সুনীল নিজের মা বাবার সাথে থাকত। ওর মা বাবা একদিন ওর বিয়ের জন্য পাশের গ্রাম লক্ষ্মীপুরে নীনাকে দেখতে যায়। আমাদের তো নীনাকে খুব পছন্দ হয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমাদের ঘরের বউ করতে চাই। এটা তো খুবই ভালো কথা বোন, আমাদেরও আপনাদের ছেলে খুবই পছন্দ হয়েছে। তখনই ওদের জানালা থেকে একটা ছায়া উঁকি মেরে দেখে, আর ওদের সবাইকে রাগের চোখে দেখছিল। কারোর শ্বশুর বাড়ি বাঁচবে না, আমি সবাইকে মেরে ফেলবো। সুনীলের পরিবারের লোকেরা চলে যাবার পর নীনার মা ভয়ে ভয়ে ওর বাবার কাছে যায়। আমার তো খুব ভয় হচ্ছে, শোনো, তুমি তো জানোই যে কি অঘটন ঘটতে পারে আমাদের মেয়ের সাথে। এমন শুভ সময়ে ও আমার মনে একটু আনন্দ হচ্ছে না। ভালো ভালো কথা বলো নীলম, তুমি তো জানো যে আমাদের গ্রামের লোক সম্বন্ধ করতে কেন ভয় পায়। অনেক কষ্টে এইরকম একটা সম্বন্ধ এসছে। আমাদের কি ওদের সত্যিটা বলে দেওয়া উচিত? একদমই না। মনে নেই যখন যখন আমরা সত্যি বলেছি নীনার সম্বন্ধ ভেঙে গেছে। শুধু প্রার্থনা করো যে আমাদের মেয়ের বিয়ে ঠিক মতো হয়ে যায়। আত্মাটি আবার জানালায় চলে আসে আর ওদের তিনজনকে দেখতে থাকে, আর হঠাৎ বিদ্যুৎ চমকাতে থাকে আর ওরা তিনজনই ভয় পেয়ে যায়। নীনা আর সুনীলের বিয়ে হয়ে যায়। নীনা পালকিতে গিয়ে বসে আর চারজন ওটা কাঁধে তুলে নেয়। পেছনে সুনীলের পরিবার আসতে থাকে। কি ভালো শ্বশুরবাড়ি হয়েছে আমার, এখন তো সারা জীবন আমি রাজত্ব করব। এবার সময় এসেছে আরো একটা শ্বশুর বাড়িকে ধ্বংস করবার। আত্মা নিজের আঙুল ঘোরায় আর সবাই বেহুশ হতে শুরু করে। শুধু নীনাই ছিল যে জেগেছিল। আরে বরযাত্রীরা থেমে গেল কেন? নীনা বাইরে উকি দেয় আর দেখে যে সব বরযাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে আছে। ও ভয় পেয়ে সবাইকে ওঠানোর চেষ্টা করে আর কাঁদতে থাকে। তখনই তার মনে হয় যে কেউ ওর নাম ধরে ডাকছে। কে? নীনা পেছনে ঘুরতে যায় আর দেখে যে একজন বৃদ্ধ মহিলা তার পেছনে দাঁড়িয়ে আছে। মা, তুমি কে? সোনা, আমি তোর সাহায্য করতে এসেছি, আমার কাছে চলে আয়। নীনা ওই বুড়িমার কাছে চলে যায় আর বুড়িমা নিজের হাত এগিয়ে দেয়। নীনা হাতটা ধরে আর ওই বুড়িমা হাসতে শুরু করে। চলো নীনা, তোমার শ্বশুর বাড়ি যাবার সময় হয়ে গেছে। ওই বুড়ি মহিলা আত্মা হয়ে যায় আর নীনার ভেতরে প্রবেশ করে যায়। নীনার চোখ কালো হয়ে যায় আর ও গিয়ে পালকিতে বসে পড়ে। নীনা নিজের আঙুল ঘোরায় আর সব বরযাত্রীরা জেগে ওঠে। আরে ভাই চলো, এখানে বরযাত্রীরা দাঁড়িয়ে আছে কেন? দেখো আবহাওয়া কত খারাপ, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। বরযাত্রীরা হাঁটতে থাকে। নীনা ভেতরে বসে হাসতে শুরু করে। নীনার নিজের শ্বশুর বাড়ি পৌঁছয়। সে বিছানায় বসে থাকে আর সুনীল ওর কাছে আসে। নীনা ঘুমটা পড়ে থাকে। নীনা, তুমি আমাকে দেখে লজ্জা পেও না, আমরা এখন স্বামী স্ত্রী। সুনীল নীনার সামনে এসে বসে আর ওর ঘুমটা খুলে দেয়, আর ওই ঘুমটার পেছনে এক ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। সুনীল খুব ভয় পেয়ে বিছানা থেকে নিচে পড়ে যায় আর নীনা হাওয়ায় উড়তে থাকে আর হাসতে শুরু করে। নীনা, তোমার কি হয়েছে? আমি নীনা নই, ডলি। তোমাদের সবাইকে শেষ করতে এসেছি। কিন্তু তুমি আমাদের মারতে চাইছো কেন? আমি এভাবেই পালকিতে বসে নিজের শ্বশুর বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওরা আমার ওপর ভীষণ অত্যাচার করলো আর আমাকে পুড়িয়ে মেরে ফেললো। পৃথিবীর সব শ্বশুর বাড়ি এরকমই লোভী হয়। সুনীল পালাতে থাকে
আর আত্মা উল্টো পায়ে চলতে থাকে। সুনীল ঘরের বাইরে পালিয়ে যায়। তখন ওর মা বাবাও হল ঘরে চলে আসে। কি হয়েছে বাবা, তুই এত চিৎকার করছিলি কেন? বউ বউ কোথায় বাবা? তখনই ডাইনি হাসতে হাসতে চলে আসে ওখানে। মা, বাবা, এক্ষুনি এই ঘর থেকে পালিয়ে চলো। ওরা তিনজনই পালাতে থাকে। আত্মা সুনীলের কাছে যায় আর ওর গলা চেপে ধরে। প্রথমে তোমার পালা বর্মশাই। সুনীলের মৃত্যু হয়ে যায়। আত্মা সুনীলের মা বাবার দিকে এগোতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। পরের দিন নিনার ঘুম ভাঙে। হে ভগবান, আমার মাথা এত ব্যথা করছে কেন? ওর চোখ বন্ধ হয়ে আসে। ও সামনে এগোতে থাকে আর তখনই ওর পায়ে কিছু একটা ধাক্কা লাগে আর ও পড়ে যায়। নিনা দেখে যে সামনে ওর স্বামী সুনীল আর শ্বশুর শাশুড়ির লাশ পড়ে আছে। নিনা সেটা দেখে কাঁদতে থাকে। কি হয়ে গেছে এগুলো? কে করেছে এগুলো? আমি শেষ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। জানালা দিয়ে ডাইনি নিনাকে দেখতে থাকে আর হাসতে থাকে আর সেখান থেকে চলে যায়। নিহারিকা নিজের বাবার বিরুদ্ধে গিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে নেয়। বাবা এখনো অভিমান করে আছেন। উনি হয়তো কোনোদিন আমাদের এই সম্পর্কটা মেনে নেবেন না। বাবার কথা ছাড়ো, তোমার কাছে ওনার ডেবিট কার্ড আছে তো? তাহলে কিসের ভয় বলো? আমি আমাদের হানিমুন প্ল্যান করে নিয়েছি। আমরা দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাচ্ছি। কে কে ওখানে? কি হয়েছে তোমার? কিছু না মা, মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। আরে না, প্রায় 3টে বেজে গেছে, আমাকে রেডি হতে হবে। পরের দিন নিহারিকা দার্জিলিং এর এক হোটেলে পৌঁছয়। এখানকার ওয়েদার তো সত্যি ভালো। হ্যাঁ, পাহাড়ি এলাকায় ওয়েদার সত্যিই খুব ভালো। 1 মিনিট দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি। রাহুল ওয়াশরুমে যায়। তখনই কেউ রুমের দরজা ধাক্কা দিতে থাকে। নিহারিকা গিয়ে দরজা খোলে। দেশলাই আছে, আমি আপনার ঠিক উল্টো দিকে রুমে এসেছি এখানে হানিমুন করতে। না, আমাদের কাছে দেশলাই নেই। দেশলাই নেই? রাহুল! কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছো যেন কোনো ভূত দেখে ফেলেছো। হ্যাঁ, এখানে একজন অদ্ভুত লোক এসেছিল দেশলাই চাইতে। এখানে তো কেউ নেই। এখানেই ছিল। কি ফালতু বকছো? অনেক ক্লান্ত তুমি, চলো ঘুমাতে চলো। আমি বলেছিলাম না, কেউ একজন এসেছিল। তখন রাহুল গিয়ে দরজা খোলে। রাহুল দেখে দরজার বাইরে কেউ নেই। কে ছিল? কেউ নেই, আমরা কালকেই হোটেল ছেড়ে দেব। কেউ দরজা নক করলে খুলবে না একেবারে। রাহুল ভেতরের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। নিহারিকা রাহুলের ওপর সন্দেহ করতে লাগলো। রাহুল কিছু একটা লুকোচ্ছে। যখন নিহারিকা দেখে রাহুল ঘুমিয়ে পড়েছে, তখন ও দরজা খুলে ব্যালকনিতে যায়। তোমরা দুজন কারা? পরের দিন নিহারিকা আর রাহুল হোটেল ছেড়ে জঙ্গলে চলে আসে আর ওখানেই নিজেদের ক্যাম্প সেট করে। কাল রাতে হোটেলে ওরা কারা ছিল? কারা? ওই দুজন? কি ফালতু কথা বলছো তুমি? এখানে কেউ ছিল না। লোকেরা বাইরে নদীর ধারে ঘুরছে। চলো আমরাও ঘুরতে যাই। তুমি যাও, আমি ঘুমোবো। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি পড়ে পড়ে ঘুমাও। রাহুল নদীর ধারে ঘুরতে চলে যায়। কিছুক্ষণ পর ও যখন ফিরে আসে, তখন দেখে নিহারিকা অকাতরে ঘুমোচ্ছে। কারা ছিল ওরা?
আমি এক্ষুনি জানতে চাই। আই এম সরি নিহারিকা, ওই মেয়েটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর ওই লোকটা ওর স্বামী। আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে গোয়া বিচে আমাকে অন্য মেয়ের সাথে ঘুরতে দেখে নিয়েছিল। ও আমাকে বিয়ের জন্য বারণ করে দেয় আর এক বড় ব্যবসায়ীর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করে নেয়। আমার খুব রাগ হলো। যে হোটেলে ওরা হানিমুন করতে গিয়েছিল আমি ওদের পিছু নিয়ে গিয়েছিলাম, ওদের খুন করে ফেলি। যদি আমি তোমাকে বিয়ে করতে রাজি না হতাম তাহলে তুমি আমাকেও খুন করে দিতে। তুমি খুবই খারাপ লোক। নিহারিকা রাহুলকে ছেড়ে চলে যায়। যদি নিহারিকা পুলিশকে কিছু বলে দেয় আমার খেলা শেষ, একেও মেরে ফেলতে হবে। নিহারিকা যে বাসে বসে যাচ্ছিল রাহুল সেই বাসের ছাদে চড়ে। রাহুলের প্ল্যান ছিল বাসের জানালায় ঝুলে নিহারিকাকে গুলি করবে আর ওখান থেকে পালিয়ে যাবে। বাস পাহাড়ি রাস্তা ধরে উঁচুর দিকে যাচ্ছিল।